স্বাগত ক্র্যাকেট একাডেমিতে। আমি রাহুল। এটা আমাদের ইন্টারভিউ প্রস্তুতি সিরিজের আজকে 9 নম্বর সেট হতে চলেছে। এবং যারা আপনারা শুরু থেকে সেটগুলো দেখেননি, আপনারা প্রথম থেকে দেখতে পারেন। এটা একটা কমপ্লিট সেট আমরা ডিজাইন করেছি শুধুমাত্র যারা ইন্টারভিউ এর প্রস্তুতি করছে তাদের জন্য। তো আপনারা শুরু থেকে দেখতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতির নাম কি? তো বর্তমান সভাপতির নাম হচ্ছে গৌতম পাল। দ্বিতীয় প্রশ্ন, এনইপি 2020 এর পুরো নাম কি? তো আপনারা সবাই জানেন এনইপি এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020 সালে লঞ্চ করা হয়েছে। এবং এই এনইপি অনুযায়ী যে আমাদের শিক্ষার মডেলটা সেটা চেঞ্জ করা হয়েছে, এবং এটা হচ্ছে 5+3+3+2 এই হিসেবে আমাদের যে এডুকেশন পলিসিটা সেটা ডিজাইন করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, একজন সফল শিক্ষকের প্রধান দায়িত্ব কি? তো একজন সফল শিক্ষকের প্রধান দায়িত্ব আপনারা এইভাবে উত্তর দেবেন: শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। চতুর্থ প্রশ্ন, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? তো স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এখানে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে স্বরবর্ণের মধ্যে যে আমাদের রি তারপরে লি আসে, তো লিটা কিন্তু এখন আর স্বরবর্ণ না। তার জন্য যেহেতু 12 জায়গায় এখন 11 হয়ে গিয়েছে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এবং ব্যঞ্জন বর্ণ যে আমাদের অনেকজন হয়তো 40টি বলে, কিন্তু সেখানে যেটা আমাদের চন্দ্রবিন্দু চাঁদ আমরা বলি, সেই অক্ষরটাকে কিন্তু বাতিল করা হয়েছে। তার জন্য ব্যঞ্জন বর্ণ মোট 39টি। পঞ্চম প্রশ্ন, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম কেমন হওয়া উচিত? তো এর উত্তর আপনারা দেবেন, এটা সস্তা, টেকসই এবং পাঠ্যসূচির সাথে প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় হওয়া উচিত। এখানে সস্তা কথাটি ব্যবহার করা হয়েছে কারণ আহ, আপনারা মুখ্যরূপে আহ, সাধারণত রুরাল কিংবা গ্রামীণ এলাকায় পড়াতে যাবেন। তো সেই জায়গায় সেই ছাত্রদের আপনারা অবশ্যই খুব একটা দামি জিনিস নিয়ে যাবেন না, যেটা তারা আবার আকর্ষণীয় বোধ করে, মানে চাহিদা বোধ করে। তো তার জন্য আপনারা অবশ্যই সস্তা নিয়ে যাবেন। 6 নম্বর প্রশ্ন, শিশুদের ইংরেজি শেখানোর জন্য ফোনিক্স পদ্ধতির গুরুত্ব কি? তো এই পদ্ধতির গুরুত্ব আপনারা বলতে পারেন অক্ষরের উচ্চারণ বা শব্দের ধ্বনি চিনতে, দ্রুত রিডিং পড়তে শেখানো ইত্যাদি হচ্ছে ফোনিক্স পদ্ধতির গুরুত্ব। সপ্তম প্রশ্ন, প্রথম শ্রেণীর একটি শিশুকে পরিচ্ছন্নতার পাঠ কিভাবে দেবেন? তো আপনি এভাবে পরিচ্ছন্নতার পাঠ দিতে পারেন, যেমন তাকে হাত ধোয়া, নখ কাটা বা পরিষ্কার পোশাক পরার উপকারিতার গল্প বা ছবির মাধ্যমে তাদের দেখানো যেতে পারে। এইভাবেই প্রথম শ্রেণীর শিশুদের আপনি পরিচ্ছন্নতার পাঠ দিবেন। অষ্টম প্রশ্ন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক কে? তো চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক হচ্ছে জ্যাক রুসো। আপনারা রুসোর স্পেলিংটা দেখে যাবেন, ROUSSEAU। তো এই হচ্ছে আপনার রুসোর স্পেলিং। নবম প্রশ্ন, লার্নিং বাই ডুইং ধারণাটি কার? তো লার্নিং বাই ডুইং ধারণাটি হচ্ছে জন ডিউইর। এই স্পেলিংটাও আমরা আগের দিন দেখে যেতে বলেছিলাম। ডিউইর স্পেলিংটা হচ্ছে DEWEY। তো আপনারা লক্ষ্য করবেন এখানে। দশম প্রশ্ন, আপনি কেন প্রাথমিক শিক্ষক হতে চান? তো এর উত্তর আপনারা এইভাবে দেবেন: শিশুদের সঙ্গ আমার ভালো লাগে এবং সমাজ গঠনে প্রাথমিক স্তরের গুরুত্ব সবচেয়ে বেশি, তাই আমি এই পেশায় আসতে চাই। 11 নম্বর প্রশ্ন, শিক্ষাদানের ক্ষেত্রে মূর্ত থেকে বিমূর্ত, ইংরেজিতে যেটা আমরা কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট বলি, এই নীতি বলতে আপনি কি বোঝেন? তো এর উত্তর আপনি এভাবে দেবেন: শিশুকে প্রথমে চোখের সামনে দেখা বস্তু দেখিয়ে পরে অদেখা বা জটিল ধারণা শেখানো। ফর এক্সাম্পল, আপনি এমন কিছু দেখালেন যে সম্বন্ধে আপনার শিশুরা অবগত, এবং সেই জিনিস দেখিয়ে সেই জিনিসের সঙ্গে একটা এমন জিনিস কানেক্ট করলেন যেটা শুরুর থেকে একটু জটিল ধারণা দেবে। তো সেই ধারণা শেখানোকে আপনারা কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট নীতি বলে বোঝানো হয় এখানে। 12 নম্বর প্রশ্ন, শিশুদের মূল্যায়ন কেন জরুরি? তো মূল্যায়ন এই জন্যই জরুরি যে শিক্ষার্থীর শিখনের যে খামতিগুলো আছে সেইগুলো বোঝা যাবে মূল্যায়নের দ্বারা। এবং দ্বিতীয়, আমাদের নিজেদের যে পড়ানোর সময় যে শিক্ষাদানের খামতি থাকে সেই জিনিসগুলো মূল্যায়নের মাধ্যমেই বোঝা যায়। তো সেই জিনিসগুলোকে উন্নত আমরা পরবর্তীতে করতে পারবো, এর জন্যই মূল্যায়ন কিন্তু জরুরি। 13 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, প্রতি বছর 5ই জুন পালন করা হয়। 14 নম্বর প্রশ্ন, বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রদানের সুবিধা কি? শিক্ষা প্রদানের সুবিধা কি? তো শিক্ষা প্রদানের সুবিধা হচ্ছে শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বের সেরা তথ্যের ভান্ডার, এমনকি সবকিছুর তথ্যের ভান্ডার আপনারা বলতে পারেন,
একদম হাতের মুঠোয় পেয়ে যায়। তো এটাই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রদানের সুবিধে। 15 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত ছিল? তো চিপকো আন্দোলন আমরা সবাই জানি গাছ কাটা বন্ধ করার জন্য গাছকে জড়িয়ে ধরে একটা মানে আন্দোলন করা হয়েছিল। সেই আন্দোলনকে আমরা চিপকো আন্দোলন নামে জানি। তো চিপকো আন্দোলন অবশ্যই গাছ কাটার সঙ্গে জড়িত। এ ঠিক এর সঙ্গে একটা জিনিস আপনারা মনে রাখতে পারেন, এখন বর্তমান সময়ে যে আরাবল্লী পাহাড়ের যে গাছ কাটার ব্যাপারটা, সেই বিষয়টিকেও আপনারা কানেক্ট করাতে পারেন, মনে রাখতে পারবেন। 16 নম্বর প্রশ্ন, বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কোন অধিকারের অধীনে পড়ে? তো এটা হচ্ছে আরটিই অ্যাক্ট 2009, যেটা শিক্ষার অধিকার আইন বলা হয়, সেই আইনের অধীনে পড়ে। আরটিই এর পুরো নাম হচ্ছে রাইট টু এডুকেশন। তো এই এই অ্যাক্টের সঙ্গে একটা জিনিস আর মনে রাখবেন, যে আরটিই অ্যাক্টের 17 নম্বর ধারায় বলা হয়েছে একটা কোনো শিক্ষক কিংবা কোনো অভিভাবক বাচ্চাদের উপর শারীরিক কিংবা মানসিক কোনো রূপের হেনস্থা করতে পারে না। আরটিই অ্যাক্ট এটা 17 নম্বর ধারাতে লেখা আছে। 17 নম্বর প্রশ্ন, আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী শিক্ষক ও ছাত্রের অনুপাত কত হওয়া উচিত? তো আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী প্রাথমিক স্তরে, যেহেতু আপনারা ইন্টারভিউতে যাচ্ছেন, তবে প্রাথমিক স্তরের ডাটাটা মনে রাখবেন। সেটা হচ্ছে প্রতি 30 জন ছাত্রের পিছু একটা করে শিক্ষক হওয়া উচিত। তো 30:1 এটা হচ্ছে অনুপাত। এটা হচ্ছে প্রাথমিক স্তরে। ঠিক উচ্চ প্রাথমিক স্তরে এই অনুপাতটি বদলে যায়, 35 জন ছাত্রের পিছু একজন শিক্ষক। তো সেখানে অনুপাত হয়ে যাবে 35:1। এক কথায় 35:1, সেটা হবে উচ্চ প্রাথমিক স্তরে। এবং প্রাথমিক স্তরের ক্ষেত্রে এটা আপনারা দেখতে পাচ্ছেন 30 জনের পিছু একজন শিক্ষক। 18 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয় এবং এর মূল উদ্দেশ্য কি? তো কন্যাশ্রী প্রকল্প 2013 সালে শুরু হয় এবং এর মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষা প্রসারের জন্য কাজ করে যাওয়া। তো যেমন নারী শিক্ষার জন্য আপনারা কন্যাশ্রী প্রকল্পের ব্যাপারে শুনে থাকবেন, যেখানে মেয়েদের অ্যাডিশনাল কিছু একটা বৃত্তি দান করা হয়, দেওয়া হয় এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। 19 নম্বর প্রশ্ন, জিরো কিংবা শূন্য, শূন্যর আবিষ্কারক কে? তো যিনি শূন্য আবিষ্কার করেছিলেন তিনি একজন ভারতীয় এবং তার নাম হচ্ছে আর্যভট্ট। 20 নম্বর প্রশ্ন, মৌলিক সংখ্যা কাকে বলা হয়? কিংবা মৌলিক সংখ্যা, যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। সো হোয়াট ইজ প্রাইম নাম্বার? তো যেই সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, তার সেই সংখ্যাগুলোকে আমরা বলবো প্রাইম নাম্বার কিংবা মৌলিক সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ 3 যদি আমরা একটা সংখ্যা নিই, সেই 3কে শুধু আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো এবং 3 দিয়ে ভাগ করতে পারবো। তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা 3কে ভাগ করতে পারবো না। ফর এক্সাম্পল যদি আমরা 2 নিই, 2 দিয়ে কিন্তু আমরা 3কে ভাগ করতে পারবো না। যেহেতু 1 এবং 3 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না 3কে, তার জন্য 3 হয়ে যাবে একটা মৌলিক সংখ্যা। তো এই ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন। তো সবাইকে ধন্যবাদ। এবং আরেকটা কথা আমি বলে যাবো, সেটা হচ্ছে যে আপনারা আমাদের প্লে লিস্ট চেক করতে পারেন, আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিয়েছি। সেই প্লে লিস্টে একটা কমপ্লিট ইন্টারভিউ প্রস্তুতির সিরিজ আপনারা পেয়ে যাবেন। আমার মনে হয় না সেই সিরিজ যদি আপনারা দেখে নেন তাহলে আর অন্য কোথাও আপনাদের যাওয়ার প্রয়োজন হবে, কারণ এটা ডিজাইন এইভাবে করা হয়েছে যেখানে একটা কমপ্লিট, যে আপনার সিলেবাসের মধ্যে যত কিছু জিজ্ঞাসা হওয়া উচিত, অল পসিবিলিটি কথা ভেবেই এই সিরিজটা আমরা ক্রিয়েট করেছি। তো ধন্যবাদ সবাইকে, এবং জুড়ে থাকবেন। আগামীকাল আবার সেই 4টের সময় আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো, যেটা সেট নম্বর 10 হবে। তো ধন্যবাদ।